নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের সমস্যা আমাদের থাকতেই পারে। আমার হয়তো একটা সমস্যা, আবার পরিবারের আর 5 জনের 5 রকমের সমস্যা। তবে সমস্যা যাই হোক না কেন, যতটাই ক্রিটিক্যাল হোক বা যত দিনেরই ক্রনিক হোক না কেন, সব রোগের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এখন শুধুমাত্র আপনার বিশ্বাস, আপনার ভরসার উপর নির্ভর করে আপনাকে পৌঁছে যেতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং অবশ্যই পাশাপাশি আরো একটা কথা জেনে নিতে হবে যে আপনার বাড়ির সব থেকে কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে। কারণ অযথা অনেকটা দূর পাড়ি দিয়ে লাভ নেই, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা কিন্তু চান প্রত্যেক দিন সকালে উঠে পরিশ্রম তারা করবেন এবং আপনারা যতটা পারবেন রিল্যাক্সে বাড়ি থেকে বেরিয়ে চেম্বার অব্দি জাস্ট পৌঁছে যান এবং ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করুন এবং অবশ্যই নিজেদের শারীরিক সমস্যাগুলো থেকে রেহাই পান। তো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা ব্যথা বেদনার সমস্যা। যতই আলোচনা করি তাও মনে হয় যেন আলোচনা শেষ হলো না, আর একটু আলোচনা করার প্রয়োজনীয়তা ছিল। সে কারণে আরো একবার আপনাদের জন্য ব্যথার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে পারেন ডাক্তারবাবুর সাথে। এবং পাশাপাশি হেল্পলাইন নাম্বার রয়েছে, চাইলে সেই নাম্বারে ফোন করেও নামটা লিখিয়ে ফেলতে পারেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমে আজও তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা। বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে যখন আলোচনা করছি, তো আপনাদের যে কোনো ধরনের ব্যথা নিয়ে ফোন কিন্তু করতেই পারেন। তবে অস্থির সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা কিন্তু আমাদের হাঁটুর সমস্যা। প্রত্যেকদিন চেম্বারে এত পরিমাণে পেশেন্ট পাই যে হাঁটু ব্যথা, কি করব, কি মেডিসিন খাবো, কি এক্সারসাইজ করব, কি হবে আমার ডায়েট চার্ট, তো সবটাই আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। তবে ডাক্তারবাবু থেকে প্রথমেই জানতে চাইবো যে হাঁটু ব্যথা শুরু হলে যে সেটা আমার মানে আর্থারাইটিসের দিকে যাচ্ছে নাকি এমনি সাধারণ কোনো ব্যথা দুদিন পর আপনা আপনি সেরে যাবে, তো এই দু ধরনের ব্যথার মধ্যে পার্থক্যটা কোথায়? দেখুন, সাধারণত যদি আমাদের কোনো রকম আঘাত পায় বা চোট পায় তাহলে কিন্তু আমাদের সেখানে ব্যথার সৃষ্টি হয়। হাঁটুর ক্ষেত্রেও তাই। ধরুন কেউ কোনো সময় আঘাত পেয়েছে একটা কোনো, সেই ক্ষেত্রে যখন ব্যথা হচ্ছে সেটা আমরা বুঝবো যে সেই মানে আঘাতের থেকেই হচ্ছে ব্যথাটা। কিন্তু দেখা যাচ্ছে আপনার তেমন কিছু আপনার মনেও পড়ছে না যে কোথাও আঘাত খেয়েছেন কিনা, বা আপনার কোনো আঘাত খানইনি ধরুন, কিন্তু দেখা যাচ্ছে একটা বয়সের পর আপনার কিছু সমস্যা দেখা দিচ্ছে। যেমন ধরুন জয়েন্টটা স্টিফ হয়ে যাচ্ছে, হাঁটুর জয়েন্টটা স্টিফ হচ্ছে, হাঁটতে চড়তে গেলে কটকট করে আওয়াজ হচ্ছে, ঘুম থেকে ওঠার পর ব্যথা হচ্ছে হাঁটুর জয়েন্টটায়, আবার একটু হাঁটাহাঁটি করলে তারপরে সেটা নর্মাল হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হচ্ছে। এবং দেখা যাচ্ছে আপনি যদি বেশি করে কোনো লোড নিয়ে হাঁটাহাঁটি করেন তাহলেও ব্যথা হচ্ছে। তো এই ধরনের ব্যথা যখন হবে তখনই আপনি বুঝবেন, বিশেষ করে যখন মুভমেন্টের পর ব্যথাগুলো হচ্ছে, বুঝতে পারবেন যে সেখানে আপনার হাঁটুর যে ব্যথাটা হচ্ছে সেটা আর্থারাইটিসও হতে পারে। এবং তারপর যেসব কিছু সিমটম থাকে, অস্টিও আর্থারাইটিস, যেটা সেখানে কিছু ফোলা থাকতে পারে, ফোলা ভাবটা থাকতে পারে, সেখানে রেডনেস থাকতে পারে, সেখানে দেখা যাবে যে কি বলবো, একটা গরম হাত দিলে সেই জায়গাটা গরম লাগবে। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকে অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে। তো এইভাবে আপনি বুঝতে পারবেন সেটা কোনো চোট লাগা থেকে ব্যথা নাকি ওটা অস্টিও আর্থারাইটিসেরও ব্যথা হতে পারে। একদম। তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য আমরা কিন্তু আলোচনা করব যে প্রথমত কি করে আপনি বুঝবেন আপনার সমস্যাটি কি। আর তারপর একটা খুব সহজ সরল প্রশ্ন আপনাদের তরফ থেকে আসে যে আমার যদি অস্থির সমস্যা হয় তাহলে কেন সেটা শুরু হলো, তার জন্য আমি কি খাবো, কি আমি খাবো না, কি আমি করব, কি আমি করব না। যখন প্রশ্নগুলো আপনাদের তরফ থেকে থাকে, কারণ এই উত্তরগুলো পেয়ে গেলে কোনো ডক্টরের হেল্প আপনার বাড়িতে অন্তত পক্ষে লাগবে না, নিজেরাই করে নিতে পারবেন। তাই ডাক্তারবাবু থেকে ছোট ছোট বিষয়গুলো একটু জানতে চাইবো, কি করব কি করব না যখন আমার হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা বা কোনো বিগ জয়েন্টে যখন সমস্যা চলে আসছে। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ওয়েট ক্যারি করা যাবে না, মানে অতিরিক্ত ভারী ক্যারি করা যাবে না, সেটা কোমরের ক্ষেত্রেই হোক বা হাঁটুর ক্ষেত্রেই হোক। আচ্ছা, যাদের ধরুন ওজন বেশি আছে তাদের ওজনটা কমিয়ে আনতে হবে, না হলে কি হয় এই যে বিগ জয়েন্টস গুলোতে এতে চাপ বেশি পড়ে এবং সেখানে ব্যথাটা বেড়ে যায়। তৃতীয়ত আরেকটা কথা মাথায় রাখতে হবে, সামনে যদি কোমরের ব্যথা থাকে বা ঘাড়ের ব্যথা থাকে সামনের দিকে ঝুঁকে বেশিক্ষণ কাজ করা যাবে না, যতটা পারা যাবে অ্যাভয়েড করতে হবে। এবং যদি হাঁটুর ব্যথা থাকে তাহলে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা নামাগুলো যতটা পারা যাবে রেস্ট্রিক্ট করে দিতে হবে। এবং নিচে বোর্ড থেকে ওপরে জোর করে ওঠা যাবে না। টয়লেটে গেলে কোমোটে যেতে হবে, ওয়েস্টার্ন স্টাইল যেটা বলছে হচ্ছে মানে ইন্ডিয়ান স্টাইলটা অ্যাভয়েড করা উচিত।
ঠিক আছে, এইগুলো কিন্তু মেনটেন করতে হবে। তার পাশাপাশি খাদ্য খাবারের কথা যেটা আপনি বলছেন, তো খাদ্য খাবারের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের আয়ুর্বেদ মতে বলে যে যাদের এই ব্যথার সমস্যাটা হয় তাদের কিন্তু বাত প্রকৃতি, মানে তাদের মানে শরীরের মধ্যে বাত দোষ যেটা সেটা কিন্তু বেশি থাকে এবং সেটা অ্যাগ্রেভেট হয়ে যায়, মানে অতিরিক্ত হয়ে যায়, যতটা থাকা দরকার তার থেকে আরো বেশি হয়ে যায়, তখনই কিন্তু এই ব্যথার সেন্সেশন গুলো আমাদের আসা শুরু করে বা ব্যথার প্রবলেম গুলো আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের খাদ্য খাবারের মধ্যে এমন কিছু খাদ্য খাবার থাকবে না যেগুলোতে আমার শরীরে বায়ু, যেটা বলছে বাত মানে হচ্ছে বায়ু, বায়ুর দোষ বাড়িয়ে দেয়। যেমন ধরুন গ্যাস হয়ে যাওয়া পেটে, বা পটি ক্লিয়ার না হওয়া, ঠিক আছে, এই ধরনের ব্যাপারগুলো যাতে না বাড়তে পারে, বা অ্যাসিডিটি না হয়ে যাওয়া, সেই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরুন বলা যায় যে আমরা বলে দিই পেশেন্টদের ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে কি বলে মিষ্টি কুমড়ো, বেগুন, তেঁতুলের টক, এগুলো আমরা সবসময় অ্যাভয়েড করতে বলি। ব্রোকলি বা এই কফি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। তার পাশাপাশি দেখতে হবে যে দই, ডাইরেক্ট দইটা না খেতে, ঠিক আছে, দই না খেয়ে বা ঠান্ডার জিনিস না খেয়ে, কারণ এই যাদের বাত প্রকৃতি তাদের কিন্তু ঠান্ডাটা ক্ষতি করে, ঠিক আছে, ক্ষতিকারক, ঠান্ডা জিনিসটা তার সহ্য হবে না। তো সেই ক্ষেত্রে ঠান্ডার জিনিস বা ফ্রিজ থেকে বার করা জিনিসগুলো তাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে পেটে যাতে হজম ঠিক মতো হয়, যাতে গ্যাস না হয়ে যায়, তার জন্য আমাদের কি করতে হবে, খাদ্য খাওয়া হালকা খেতে হবে। যেসব খাদ্য খাবারে দেখা যাবে যে হাই প্রোটিন, সেগুলোকে যতটা কম পারা যায় সেটা খেতে হবে, কারণ হাই প্রোটিন থেকে অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে যায়। দানা জাতীয় খাবারগুলো একটু কমাতে হবে, আমাদের খাবার মধ্যে অন্য জিনিসগুলো থাকবে। আর হচ্ছে দই না খেয়ে দইয়ের ঘোল খেলে কিন্তু অনেক উপকার, কারণ হচ্ছে তখন ওটা ডাইজেশনে কিন্তু সাহায্য করে। ডেইলি দুপুরে ভাত খাওয়ার পর বা খাবার খাওয়ার পর, দুপুরে লাঞ্চ করার পর যদি দইয়ের ঘোল খাওয়া যায়, এগুলো কিন্তু খুব উপকার হয়। তো এইভাবে যদি মেনটেন করা যায় তাহলে দেখা যাবে এই ব্যথার প্রকোপটা আমার বাড়বে না। এবং তার সাথে সাথে ট্রিটমেন্ট যেটা আছে আয়ুর্বেদে, মেডিসিন এবং তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি, আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এই ট্রিটমেন্ট হয়, সেগুলো করলে একদম পার্মানেন্টলি জিনিসটা কিওর হয়ে যাবে। একদম তাই। সঠিক জ্ঞানটা যদি আমাদের মধ্যে থাকে না, যে তাহলে কিন্তু আমরা অনেক রোগের থেকে নিজেকে রক্ষা দিতে পারি। তার জন্য ডক্টর হওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা হয় না। এই ছোট ছোট টিপস গুলোই কিন্তু আপনারা পাবেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার মানে মোটা হয়ে যাচ্ছে দিনের দিন। বয়স কত এখন আপনার? বয়স বেশি না, 23। আচ্ছা, হাইট আর ওয়েটটা একটু ডাক্তারবাবুকে বলুন, ডাক্তারবাবু বুঝে নেবেন কতটা মোটা হয়েছে। হচ্ছে আমার 5 ফুট 3 হবে। আর আর ওয়েটটা হয়ে গেছে আমার 74 কিলো। 74 কেজি। আচ্ছা, আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? না, ওগুলো কিছু সমস্যা নেই। আচ্ছা। পেটটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর আপনার কি অলস ভাব লাগে, ক্লান্ত অলস ভাব, এগুলো? ক্লান্ত তো লাগে, অলস ভাব লাগে, শরীর নিয়ে টানতে একটু অসুবিধা। হ্যাঁ। আচ্ছা, আর ঠান্ডা লাগার ধাত আছে কি? হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি পুরোটাই বলছি। দেখুন, আয়ুর্বেদ মতে বলে এই যাদের এই স্থূল চেহারা তারা কিন্তু কফ প্রকৃতির ব্যক্তি, এবং যাদের এই কফ প্রকৃতি থাকে তাদের মধ্যে কি থাকে, একটা অলসতার ভাব, সবকিছু একটু আস্তে আস্তে করার প্রবণতা, এবং তার সাথে সাথে কি শরীর তার কিন্তু খুব নরম প্রকৃতির হয়, মানে যেহেতু ফ্যাট থাকে, এবং ওজনটা অতিরিক্ত বেশি থাকবে, যা থাকা উচিত তার থেকে বেশি থাকবে। এখানে আমাদের যদি কি করতে হবে, আয়ুর্বেদ মতে আমাদের চেষ্টা করতে হবে যে আমার লাইফস্টাইলটাকে পরিবর্তন করার, ঠিক আছে। লাইফস্টাইল পরিবর্তন করতে গেলে সেখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে আমার আসতে হবে। রেগুলার কিন্তু আমার ঘুম থেকে উঠে কিছু শারীরিক যোগাসন বা প্রাণায়াম বা একটু রেগুলার হাঁটা, এইগুলো কিন্তু আমার করতে হবে। তার পাশাপাশি দেখতে হবে যে আমার হাই ব্লাড মানে সুগার বেশি আছে কিনা, মানে তারপরে ব্লাড প্রেশার কেমন আছে, এগুলো দেখতে হবে, যে হাই প্রেশার আছে কিনা এগুলো দেখতে হবে, থাইরয়েডের সমস্যা আছে কিনা দেখতে হবে, কারণ এই যে হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে সেখানেও কিন্তু ওজন বাড়তে থাকে। এই সব ব্যাপারগুলো আপনার দেখতে হবে। আমাদের এখানে অনেক পেশেন্ট আসে যাদের ধরুন এই সমস্যাটা নিয়ে আসে যে ওজন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, তো তাদের মধ্যে আরো কিছু প্রবলেম থাকে। দেখা যায় যাদের ওজন মানে হাঁটুর সমস্যা, তাদেরও ওজনটা খুব বেড়ে আছে। তো এই ক্ষেত্রে ওজন যদি কমে যায় তাহলে কিন্তু 50% হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা কমে যায়, যেটা প্রথমেও বলেছি যে ওজনটা মেনটেন করতে হবে। তো
তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা আছে যে ওজন কমানোর জন্য কিছু ট্রিটমেন্ট আছে আমাদের এখানে, যেই ট্রিটমেন্টটা করলে কি হবে, আপনার যে মেটাবলিজম, আপনার যে মানে কি বলবো, হজম যে করার যে পদ্ধতিটা, সেটা কিন্তু বেশি ভালো করে কাজ হবে এবং দেখা যাবে আপনি এই যে মোটা ভাবটা সেটা আর বাড়ছে না। তার পাশাপাশি আমাদের যেসব ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট করলে দেখা যাবে আপনার যে এক্সট্রা ফ্যাট শরীরে জমে আছে সেটা কমে যাবে, শরীরে এনার্জি চলে আসবে, দুর্বলতা চলে যাবে এবং কর্মক্ষমতাও বেড়ে যাবে। আরেকটা কি হয়, অন্য বিভিন্ন রোগ কিন্তু এই ওভারওয়েট বা ওবেসিটি থেকে আসে, সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। আর সবকিছু ঠিক করে নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ একটু হলেও করতে হবে, আর যোগাযোগ করার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। তো আমি ওখান থেকে বলছি। কোথা থেকে? বর্তমান থেকে বলছেন। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমি তো গ্যাসের মধ্যে সমস্যা। গ্যাস অম্বলের সমস্যা আছে, বেশ, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। হ্যাঁ, গ্যাসের সমস্যা। আচ্ছা, কতদিন ধরে ভুগছেন এই রোগে? এক সপ্তাহ মতো। হ্যাঁ, মুখটা পোকায় চেষ্টা হয়ে যায়। আচ্ছা, আর বয়স কত আপনার? তাহলে মুখটা চেষ্টা হয়। বয়স কত? 61। আর আপনার খাবার দাবার ধরনটা কি? আমি হালকাই খাই। পটি ক্লিয়ার হয়? হ্যাঁ, পটি ক্লিয়ার হয়? আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, আর কোনোদিন কি এর জন্য কোনো আমি চিকিৎসা? বলছি আমি কি গরম জল খেতে পারবো? গরম জলে? হ্যাঁ। গরম জল খেতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই, আমি বলছি, আপনি পুরোটাই শুনুন। দেখুন, আপনার সাধারণত যাদের এই অম্বল বা অ্যাসিডের সমস্যা থাকে, তাদের মধ্যে কয়েকটা জিনিস থাকে, যেমন ধরুন তার কিন্তু পটি ক্লিয়ার হবে না, সেখানে থেকে কি হয়, গ্যাসের সমস্যা হয়, এবং গ্যাস হলে কি হয়, বিভিন্ন জায়গায় ব্যথার সৃষ্টি করে, বুকে পিঠে বা বিভিন্ন জয়েন্টেও কিন্তু ব্যথা অনেক সময় দেখা দেয়। এবার আপনার ওই মানে গ্যাসের সমস্যা নেই, আপনার হজমও কি বলছি যে আপনার পটিও ক্লিয়ার হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দেখতে হবে যে আপনার লিভার ফাংশনটা ঠিক আছে কিনা। লিভার যদি ফ্যাটি হয়, ফ্যাটি লিভার যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অম্বলের সমস্যা বা গ্যাসের সমস্যাও আসবে। তো আপনার একটা লাইফস্টাইল আমি বলছি কিভাবে মেনটেন করবেন। প্রথম ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে হালকা গরম জল 1 গ্লাস নেবেন, ঠিক আছে? চেষ্টা করবেন আগের দিন ওই গ্লাসটার মধ্যে গরম, মানে আগের দিন রাতে 1 গ্লাস গরম জল নেবেন, তার মধ্যে 1 চামচ জিরে, গোটা জিরে ওখানে ফেলে দেবেন, এবং সকালবেলা ওই জলটা ছেঁকে তার মধ্যে একটু হালকা গরম করে তার মধ্যে একটু লেবু চিপে ওটা জলটা খেয়ে নেবেন। এটা হচ্ছে ঘুম থেকে ফার্স্ট উঠে। এই জলটা যখন খাবেন, আপনি কিভাবে বসে খাবেন, মলাসনে বসে, আমরা টয়লেটে গেলে যেভাবে বসি ওইভাবে বসে, ঘরের মধ্যে ওইভাবে বসে চুমুক দিয়ে দিয়ে জলটা আস্তে আস্তে করে খাবেন, ঠিক আছে? এইভাবে জলটা খাওয়ার পর আধ ঘন্টা একটু হাঁটাচলা করবেন, ঘরের মধ্যে হলেও চলবে, বা কিছু যদি যোগাসন পারেন সেগুলো করবেন। করার পর আপনি টয়লেটে যাবেন, টয়লেটে গেলে দেখবেন আপনার পায়খানাটা পুরো পরিষ্কার হবে, ঠিক আছে? কয়েকদিন প্র্যাকটিস করলেই দেখবেন একই টাইমে পায়খানা হচ্ছে এবং পরিষ্কার হচ্ছে। এই জলটা খেলে কি হবে, আপনার যে নালীটা মুখের থেকে শুরু একদম আপনার অ্যানাস অবধি গেছে, ঠিক আছে, মলদার অবধি গেছে, এই পুরো পাইপটা কিন্তু আপনার পরিষ্কার হয়ে যায়। তো তার সাথে সাথে কি করবেন, দেরি করে খাদ্য খাবার খাবেন না। ঘুম থেকে ওঠার পর মোটামুটি 40 থেকে 1 ঘন্টা মধ্যে, 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্টটা হালকা করবেন, তার মধ্যে কিছু স্যালাড রাখতে পারেন, তার সাথে হালকা, ধরুন একটা রুটি খাচ্ছেন যদি রুটি সহ্য হয়, অথবা একটু ওটস খাচ্ছেন, ওটস দিয়ে সবজি দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে ওটা একটা খিচুড়ির মতো হয়ে যাবে, সেটা খেয়ে নিতে পারেন। অথবা ধরুন যদি ছাতু শরবত খেতে পারেন সেটাও ভালো, তার মধ্যে লেবু দিয়ে, নুন দিয়ে, বিট নুন দিয়ে সেটা খাবেন, চিনি দিয়ে খাবেন না। এটা হয়ে গেল। তারপর দুপুরের যে লাঞ্চটা করবেন, দুপুরের লাঞ্চটা 12টা থেকে 1টার মধ্যে করবেন। এইটা সঠিক টাইম লাঞ্চ করার। এই টাইমে লাঞ্চ করলে আপনার হজম শক্তি অনেক বেশি থাকে, সেই সময় ডাইজেশন খুব ভালো হয়, দেখবেন অ্যাসিডিটি হবে না, সব খাবারই হজম হবে, এবং হালকা তেলে রান্না খাবেন। এবং রাত্রের খাওয়াটা অনেক লেটে না খেয়ে মোটামুটি 9টার মধ্যে চেষ্টা করুন কমপ্লিট করতে। সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল খান। এইভাবে মেনটেন করুন। 7 ঘন্টা ঘুমোবেন। মানসিক চাপটা একটু কমানোর জন্য কিছু মেডিটেশন, প্রাণায়াম এগুলো করুন, দেখবেন বেটার থাকবেন। তাও যদি দেখছেন ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই বলবো আমাদের সাথে যোগাযোগ করুন। এর জন্য ঔষধীয় চিকিৎসা করতে হবে। সেই ঔষধীয় চিকিৎসা একেবারে আয়ুর্বেদিক মতে কিন্তু চিকিৎসা আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে হচ্ছে। একদম। আর সবটাই কিন্তু পাচ্ছেন একেবারে হাতের মুঠোয়, তাই টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে
আমাদের নিজস্ব নাম্বার 9830235527 বা 37, এই নাম্বার দুটি নোট করুন, ফোন করুন, কথা বলুন। এবং সত্যি যাদের ওয়েট বেড়ে যাচ্ছে বা ওয়েট কমে যাচ্ছে বা আপনার অস্থির সমস্যা আছে, সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরলের মতন সমস্যা আছে, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা, দীর্ঘদিনের পেটের সমস্যা বা যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানকে কেন্দ্র করে আপনি ব্যতিব্যস্ত, সবার জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। জাস্ট ডায়াল করুন আমাদের নাম্বারে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি কৌশিক জানা বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন কৌশিক বাবু, কি সমস্যা? সমস্যা আছে আমার প্রচুর, মানে প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে যেমন সর্দি কাশি হয়। আচ্ছা, এটা কি 12 মাসই থাকে না কোনো একটা পার্টিকুলার সময় হয়? না না, 12 মাসই থাকে। আচ্ছা, আপনি কোনো সময় আপনার অ্যালার্জি টেস্ট করিয়েছিলেন? না না না, কোনো সময় না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে 12 মাস ঠান্ডা লেগে যাওয়ার যে প্রবণতাটা, এটা হয় যখন আমাদের ইমিউনিটিটা কম থাকে। ইমিউনিটি মানে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা। এইটা আমাদের যদি অ্যালার্জি থাকে তাহলে আমাদের কিন্তু এই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম থাকে। অ্যালার্জি দেখুন সবারই থাকে শরীরে, কিন্তু যাদের বেশি থাকে, মানে নর্মালের থেকে বেড়ে যায় যাদের, তাদেরই কিন্তু এই সমস্যাগুলো থাকে। যে ধরুন অল্প ঠান্ডা, মানে ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লেগে যাবে, কারো কারো ক্ষেত্রে 12 মাসই ঠান্ডা লাগার একটা অভ্যাস থাকে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? আপনার অ্যালার্জি টেস্ট করতে হবে। আইজি যে টেস্টটা আছে, আইজি টেস্টটা করলে বোঝা যাবে যে আপনার অ্যালার্জির মাত্রাটা কত, ঠিক আছে? কতটার পরিমাণে আপনার শরীরে এক্সট্রা অ্যালার্জির ব্যাপারটা রয়েছে। যত বেশি থাকবে তত কিন্তু আপনার এই প্রবলেমটা বেশি থাকবে। এবং আমাদের এখানে ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট করালে কি হবে? এই যে আইজি বা ধরুন অ্যালার্জির ব্যাপারটা, সেটা আমরা ঔষধের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে 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 নর্মাল করাবো। যখনই এটা নর্মাল হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে ঠান্ডা লাগার ব্যাপারটা ঠিক হয়ে যাবে। মানে আমরা কিন্তু আপনার সিমটমটাকে ঠিক করছি না, যে আপনার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার ওষুধ দিলাম, কাশি বন্ধ হয়ে গেল আজকে, কালকে আবার দেখা যাচ্ছে ওষুধ বন্ধ করে দিলেন, আবার কাশি চলে আসছে। এইরকম নয়, আমরা এটাকে পার্মানেন্টলি ঠিক করব, যাতে আপনার সারা জীবন ধরে এই কাশির ওষুধ খেয়ে, সর্দি কাশির ওষুধ খেয়ে, অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খেয়ে থাকতে না হয়। একেবারে কমপ্লিটলি কিওর হয়ে যাবেন। এবং দেখা যাবে তখন আপনার 12 মাসই আপনি সুস্থ থাকছেন। অল্প ওয়েদার চেঞ্জ হলেও কিন্তু আপনার ঠান্ডা লাগছে না, ঠান্ডার দিনে কোনো ঠান্ডা খাবার খেলেও আপনার কষ্ট হচ্ছে না। এই ব্যাপারগুলো আসবে, কিন্তু এইটার জন্য ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট আমাদের কাছে রয়েছে, আপনার শুধু একটা ফোন কল করে আমাদের কাছে আসতে হবে। আর কিভাবে চলে আসবে? ওই যে ফোন কলের জন্য নাম্বার 9830235527 বা 37, নাম্বার দুটো ভীষণ ইম্পর্টেন্ট, একটু মোবাইলে সেভ করবেন বা খাতায় লিখে রাখবেন। পাশাপাশি আপনাদের বলে রাখবো, বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। এবারের বনগাঁ চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী। যোগাযোগ করে নেবেন। ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেখে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুর চেম্বার আমাদের থাকে এবং সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন কাকদ্বীপে ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন আপনারা কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এই মাস জুড়ে বি শর্মার অনেকগুলি কিন্তু চেম্বার রয়েছে। তো যারা শুনছেন ডক্টর বি শর্মার নাম, তারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আর যদি জেনে নিতে চান যে আপনার কাছে চেম্বারে কোন ডক্টর বসছেন, তাহলেও কিন্তু হেল্পলাইন নাম্বার আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। মেছেদার পর আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর বি শর্মাকে। অনেক দিন পর জামশেদপুর চেম্বারে ডক্টর বি শর্মা কিন্তু যাচ্ছেন। এবং বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ার চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি হলদিয়া চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আমাদের শিলচর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং আগরতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং পাশাপাশি বলবো যে আমাদের কলকাতা চেম্বারের মধ্যে কিন্তু মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু অবশ্যই রয়েছে ল্যান্সটাউন, যেটা শিশুমঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে,
আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগান চৌমাথার একেবারে কাছে আমাদের আরেকটি চেম্বার, খিদিরপুরেও রয়েছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার। হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নেবেন বিস্তারিতভাবে। হাওড়ার মধ্যে আপনারা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার জন্য টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আর ফোনে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাজরা যতীন দাস পার্ক থেকে অমল মিস্ত্রি বলছি। যতীন দাস পার্ক থেকে, হ্যাঁ বলুন কি হাজরা যতীন সমস্যা? দাস পার্ক, নমস্কার। আমি একটা জিনিস জানতে চাইছি, আমার একটু পেট রিলেটেড প্রবলেমস আছে এবং এটার সাথে অনিদ্রা এবং মাইগ্রেন এই দুটো রয়েছে, মানে ঘুমের প্রবলেমস এবং আর এটার সাথে ডাক্তারবাবু কিছুটা আমার সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে কিনা জানি না, মাইন্ড রিলেটেড প্রবলেম। আচ্ছা, প্রথমটা কি বললেন, কি প্রবলেম রয়েছে? পেটের প্রবলেম, পেটের প্রবলেম, পেটের problem। অনিদ্রা, মানে এটার সাথে ঘুমের জায়গাতেও কিছু ডিস্টার্ব হয়। আচ্ছা, আর মাইন্ড রিলেটেড কি প্রবলেম রয়েছে আপনার, বলুন। মানে আমার সবসময় একটা দুশ্চিন্তা, টেনশন এই ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি পুরো ডিটেলস। দেখুন, এই ঘুমের সাথে কিন্তু পেটের একটা সম্পর্ক আছে। আমাদের যে ঘুমের টাইমটা, সেই টাইমটা কেন ফিক্স করা হয়েছে? কারণ সেই সময় যত কিছু আমাদের বডির রিপেয়ার, ওয়্যার অ্যান্ড টিয়ার, যত ক্ষয়ক্ষতি হয় সারাদিনে, সেটা কিন্তু রিপেয়ার হয় আমাদের রাত্রিবেলা যখন আমরা ঘুমোই। এবার যদি কারো অনিদ্রা বা ইনসোমনিয়ার প্রবলেম থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমার বডি কিন্তু সেই টাইমটা পাচ্ছে না রিপেয়ার করার জন্য। এবার যখন রিপেয়ার করতে পারে না, অটোমেটিক কি হয়, তখন কিন্তু আমার বডি ফাংশন করতে গিয়ে প্রবলেম হয়। সেটা কিন্তু পেটের ক্ষেত্রেও ঠিক। এবং দেখা যায় যে আপনার দুটোই প্রবলেম রয়েছে। যেটা আরেকটা যেটা আপনি বললেন যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম, মাইন্ড যদি নেগেটিভ থাকে, মাইন্ড যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে দেখবেন আপনার দুটো তিনটে প্রবলেম হবে। একটা হচ্ছে দেখবেন আপনার স্ট্রেস বেড়ে যাবে। স্ট্রেস বেড়ে গেলে দেখবেন আপনার খিদে পাবে না, সবসময় মনে হবে না খেতে ইচ্ছা করছে না, পেটটা ভরে রয়েছে। এই সমস্যাগুলো অনেক সময় দেখা যায়। তো যদি ঘুম ঠিক মতো না হয় বা স্ট্রেস বেশি থাকে, টেনশন বেশি হয়, তাহলে কিন্তু ঘুম ঠিক হবে না। ঘুম যদি ঠিক না হয়, তাহলে কিন্তু পেট খারাপ হবে। খুব রিলেটেড, একটা আরেকটার সাথে লিঙ্ক। তাই জন্য আমাদের আয়ুর্বেদ কি বলে, যে সম্পূর্ণ একটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচ। এই ট্রিটমেন্টটা মানে কি সিমটোমেটিক রিলিফ না, আপনার ঘুম পায়নি, ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ দিয়ে দিলাম, না, সেরকম নয়। যে তাহলে কি হবে, ওটা আপনার অ্যাডিকশন হয়ে যাবে। ঠিক আছে, যেটা সাধারণত মানুষ কি করে, ওষুধের দোকান থেকে ডাক্তারবাবু কোনো সময় লিখে দিয়েছিল, সেই ওষুধের দোকান থেকে সারা বছর ধরে খেয়ে যাচ্ছে ঘুমের ওষুধ। আমাদের এখানে ওই সিস্টেমটাই নেই যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দেওয়া যাবে না। এবং কারণ এগুলো হচ্ছে একটা ড্রাগসের মতো। দেখবেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট বলে একটা কথা লেখা থাকে ওষুধের দোকানের মধ্যে, তার মানে ওটা কিন্তু উইদাউট প্রেসক্রিপশন, প্রপার রেকমেন্ডেশন অফ দ্য ডক্টর, ফিজিশিয়ানের কিন্তু রেকমেন্ডেশন ছাড়া ওটা একটা বড়িও কিন্তু বিক্রি করা যায় না। ঠিক আছে, কারণ ওগুলো কিন্তু কোনো ফুড সাপ্লিমেন্ট না, ওগুলো হচ্ছে মেডিসিন। এবং তার জন্যই মানুষ ওগুলো খাওয়া উচিত নয় যতক্ষণ না ডাক্তারবাবু কোনো প্রেসক্রিপশন করছে, পার্টিকুলার একটা টাইম বাউন্ড করে দিচ্ছে। আয়ুর্বেদ ট্রিটমেন্টে কি হবে, একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সে ব্যক্তির সম্পূর্ণভাবে তার ট্রিটমেন্ট হবে, মন শরীর উভয় ক্ষেত্রেই একই সাথে। কারণ হচ্ছে মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, মানসিকভাবে সে সুস্থ থাকতে পারে না, মানসিকভাবে সুস্থ না থাকলে শারীরিকভাবে সে সুস্থ থাকতে পারে না। তাই একই জায়গায় এসে আপনি সব ব্যাপারটা কিন্তু যখনই আলোচনা করছেন, কমপ্লিটলি তার কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। আয়ুর্বেদায় আমাদের কিন্তু এখানে মেডিসিনের পাশাপাশি আমাদের পঞ্চকর্মা থেরাপি আছে, যেখানে মাইন্ডকে কন্ট্রোল করারও বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে। শিরোধারা একটা তার মধ্যে অন্যতম, যেটা আমরা অনেক সময় আপনারা হয়তো ছবিতেও দেখেছেন যে শিরোধারাটা কি। তো এইখানে এলে, এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে আপনি কিন্তু কমপ্লিটলি এই প্রবলেমগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন পার্মানেন্টলি। এবং সেটা কিন্তু কমপ্লিটলি সাইন্টিফিক ভাবে কিন্তু হবে। এবং আপনি নিজেই বুঝতে পারবেন যত দিন যাবে যে হ্যাঁ, আপনি কিন্তু আগের থেকে পরিবর্তন দেখতে পাচ্ছেন। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে, হ্যাঁ বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার মানে পিম্পলসের সমস্যা, মানে পিম্পলস হয়েছিল কিন্তু মানে এখন ভালো হয়ে গেছে, কিন্তু ওই দাগটা থেকে যাচ্ছে, দাগটা যাচ্ছে না। বয়স কত? 33। 33। এখন দাগগুলো হয়ে গেছে, তাই তো? ঠিক আছে। আর ওই পিম্পলসও বেরোচ্ছে, মানে এখন পুরো সম্পূর্ণ ভালো হয়নি। আচ্ছা, পেটের গন্ডগোল আছে আপনার? হ্যাঁ, গ্যাস অম্বলের সমস্যা আছে। গ্যাস অম্বল, শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, এই ছোটবেলায় এগুলো বেরায় সাধারণভাবে, যেটা নর্মাল আর কি। ঠিক আছে, কিন্তু বয়স হওয়ার সাথেও যদি থাকে, সেখানে
মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু হরমোনাল প্রবলেম আছে, সিস্ট আছে ওভারিতে, সেই সবের জন্য হতে পারে। পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় যে যেটা হয় সেটা হচ্ছে পেটের সমস্যা থেকেই বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে। খাওয়াটা উল্টোপাল্টা হয়, কনস্টিপেশনের প্রবলেম আছে, ঠিক টাইমে পটি হয় না, ক্লিয়ার হয় না পটি, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অয়েলি ফুড বেশি খেয়ে ফেলছে, তাদের ক্ষেত্রে হবে। তো এগুলো অ্যাভয়েড করার জন্য খাদ্য খাবারটা খুব হালকা খাদ্য খাবার খেতে হবে, যাতে হজমটা ঠিক মতো হয়। যখনই হজমের সমস্যা ঠিক হয়ে যাবে দেখবেন লিভার ফাংশন ঠিক হচ্ছে। লিভার ফাংশন ঠিক হলে এই প্রবলেমগুলো স্কিনের মধ্যে কিন্তু আসবে না। দ্বিতীয়ত যে এই যে দাগ হয়ে গেছে, এটা কিন্তু আপনি মলম দিয়ে দাগ তোলার চেষ্টা করবেন না। যে আপনি দোকান থেকে শুনলেন ফর্সা হওয়ার মলম কিনে আনলেন, এটা গালে মাখলেন, ভাবলেন যে দাগ উঠে যাবে, তাতে কি হবে সেই মুহূর্তে হয়তো দাগ কমে যাবে, কারণ স্টেরয়েড থাকে কিছু কিছু মেডিসিনে। স্টেরয়েড দেওয়া মেডিসিনে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসে, কিন্তু সেটা বন্ধ করে দিলে আবার ওটা ফিরে আসবে, ফিরে এলে সেটা আরো মারাত্মক ভাবে ফিরে আসবে দাগ। আর তার পাশাপাশি যদি আপনি মনে করেন যে কন্টিনিউয়াস আমি বছরের পর বছর লাগিয়ে যাব স্টেরয়েডের দেওয়া মেডিসিনটা, তাহলে একটা টাইমে আপনার স্কিন এত পাতলা হয়ে যাবে যে সেখান থেকে যে কোনো কিছু লাগালেই জ্বালা করবে, ব্যথা করবে, রোদ্রে বেরোতে পারবেন না। তার সাথে সাথে অনেক সময় কেটেও যেতে পারে, ঠিক আছে, চামড়া ফেটেও যায় অনেক সময়। ধরুন কিছু বেশি চাপ পড়লো, দাড়ি কাটতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে দেখা গেল নখ লেগে গেল, যে চিড়ে যেতে পারে চট করে। তো এইগুলো না করে আপনি পার্মানেন্ট যদি সলিউশন চান, তাহলে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে আমাদের লা এলিগেন্স বলে একটা ডিপার্টমেন্ট আছে, একটা আলাদা একটা মানে সেট আপ আছে, যেখানে আমাদের স্কিনের এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু ঠিক করা হয়। আপনার এই কালো দাগের সমস্যাটা কিন্তু এখানে আসলে ঠিক হবে এবং তার কোনো নেগেটিভ এফেক্ট থাকবে না। যদি আপনার দরকার হয় হেল্পলাইন নাম্বারে একবার কল করে নিন। দরকার তো অবশ্যই পড়বে, কারণ শুধুমাত্র স্বাস্থ্য ভালো রইলেও কিন্তু আমার মুখে পিম্পলস এর দাগ রয়ে গেছে, গর্ত রয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, মুখটায় ট্যান পড়ে গিয়েছে, বা মুখের শেপের একটা ভীষণ অদল বদল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু শুধুমাত্র ভেতর থেকে সুস্থ থেকে লাভ হয় না, তাই না? ভেতর থেকেও সুস্থ থাকতে হবে, বাইরে থেকে সুন্দর থাকতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণ বা সম্পূর্ণা হয়ে উঠবেন আপনি। তবে যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কি বলছেন, তারা কি বার্তা দিচ্ছেন আপনাদের জন্য, সবটাই শুনবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরাবাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আমার সিরিয়াসের থেকে কিছু কাজ, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, ১৬ আনার একাধিক কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার, হেলথ, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক হেলথ, তাদের ব্রেনের যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে ১০০% ৯০% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল।
আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তাহলে কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে। আমি খুব অসহায়। আমি কেন জগৎ ভরেই। আপনার নাম, বিনয় কৃষ্ণ গড়াই, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত পা যে উপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত পাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, ওতে অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, ওতে অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম, রিতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছে বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপি হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই, ঠিক কিন্তু আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেনি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ব্যথা বেদনার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ব্যথা বেদনার সমস্যা মানে সব থেকে বেশি আমাদের কিন্তু কষ্টের সমস্যা। তার মধ্যে হাঁটু রয়েছে, কোমর রয়েছে, ঘাড় রয়েছে, কাঁধ রয়েছে, গোড়ালি রয়েছে, বা আমাদের ছোট ছোট যে জয়েন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু হতে পারে। এবং যে কোনো ব্যথা বেদনার সমস্যা হোক না কেন, আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে জোরের সাথে, কনফিডেন্সের সাথে কিন্তু বলতে পারি ট্রিটমেন্ট জানে এনবিপি চিকিৎসকেরা। এবার আপনারা যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর এস ভাদুরী। আরো একবার আমরা বিষয়ে চলে যাব, হাঁটু ব্যথা নিয়ে আমরা কথা বলছিলাম, কোমরের বিষয় নিয়ে আমরা আলোচনা আসবো। আমরা একটু জানতে চাইবো ডক্টর ভাদুরীর কাছ থেকে যে হাঁটুতে যখন আমাদের ব্যথা আসছে, বা এই অস্টিও আর্থারাইটিস আসছে, বা কোমরে যখন লাম্বার স্পন্ডিলাইটিস আসছে, সিমটমস গুলো ঠিক কিরকম হয়? দেখুন, আমি প্রথমে বলছি যে হাঁটুর ক্ষেত্রে কি হবে, একটা সিমটম হতে পারে যে ঘুম থেকে ওঠার পর যখন সকালবেলা মাটিতে পা দিয়ে হাঁটার চেষ্টা করবে তখন দেখা যাবে যে হাঁটুটা ঠিক মতো খুলছে না এবং সেখানে ব্যথা লাগছে, এটা একটা সিমটম হতে পারে। আবার অনেক সময় দেখা যাবে হাঁটতে গেলে কটকট করে আওয়াজ হয়, ক্রেপিটাস বলে এই আওয়াজটাকে, একটা কুড়মুড় কুড়মুড় আওয়াজ হয়। এই আওয়াজটা কেন হয়? এই আওয়াজটা হয় হচ্ছে যখন দুটো হাড়ে ঘষা খায় তখন এই আওয়াজটা শুনতে পাওয়া যায়। আর যেটা স্টিফনেস হচ্ছে, ওই স্টিফনেসটা কেন হয়? স্টিফনেসটা হয় হচ্ছে আমাদের যে জয়েন্টে, বিশেষ করে হাঁটুর জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, ওই ফ্লুইডটা কি হয়, ড্রাই হতে থাকে। এবং যখনই ড্রাই হয় তখন দেখা যায় যে ওই জায়গাটা একটা মানে পিচ্ছিল ভাবটা কমে গেছে, তখনই কিন্তু দেখা যায় যে মুভমেন্ট করতে গিয়ে শক্ত ভাব লাগছে এবং ব্যথার সৃষ্টি হচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে যে আপনি যদি বেশি হেঁটে ফেলছেন বা সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করছেন, সে জায়গায় আপনার কিন্তু ব্যথা লাগছে। আর এই ব্যথাটা কিন্তু আরো বেড়ে যায় যদি দেখা যায় হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা অনেক বেশি বেড়ে যায় যদি দেখা যায় তার ওজন অনেক বেশি। যদি ওজন বেশি হয় তাহলে সেই ওজনটার চাপ পড়ছে কোথায়? কোমরে পড়ছে, হাঁটুতে পড়ছে, তো সেই ক্ষেত্রে ব্যথা কিন্তু ডাবল হয়ে যায়। তো এইভাবে হয় হচ্ছে আপনাদের হাঁটুর ব্যথাগুলো।
আর কোমরের ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় লাম্বার স্পন্ডিলোসিস যেটা হচ্ছে, সেখান থেকে কি হয় যে সামনের দিকে ঝুঁকে যখনই কাজ করতে যাচ্ছে সেখানে ব্যথা লাগছে, বা দেখা যাচ্ছে সে তার ব্যথাটা যখন হাঁটতে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে কোমর থেকে রেডিয়েট হয়, ওইটা কোমর থেকে আস্তে আস্তে নেমে থায়ের পিছন দিক দিয়ে হাঁটুর নিচ দিয়ে নামতে থাকে ব্যথাটা, এবং সেই ব্যথাটা হাঁটতে গেলেও লাগবে, হাঁটতে গেলে একটা টান অনুভব হয়, যে পাটা সোজা করে করতে গেলেই মানে হাঁটতে যখন এগাচ্ছে তখন একটা টান অনুভব হচ্ছে, সেখানে মানে ব্যথার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, নর্মাল ভাবে খুব স্মুথলি হাঁটতে পারছে না। আচ্ছা, এইভাবে গেল। তারপরে আরেকটা হয়, যেহেতু ওজন বেশি আছে, যদি বসেও থাকে বেশিক্ষণ, তখন দেখা যায় যে বেশিক্ষণ বসে থাকার সাথে সাথে ওইখানে ব্যথা হচ্ছে, কারণ যখনই ওজন বেশি থাকে তখন যে হাড়ের যে কার্ভটা, যেই শেপটা, সেটা কিন্তু আরো ভেতর দিকে ঢুকে যায়। দেখবেন যাদেরই ওজন বেশি, কোমরের থেকে কিন্তু ভুঁড়িটা সামনের দিকে এগিয়ে গেছে, কোমরের হাড়টা ভেতর দিকে ঢুকে থাকে। হাত দিলেই দেখবেন অন্য জায়গায় এমনি নর্মাল মানুষের যেমনি হাত দিলে পাওয়া যায়, ওটা দেখবেন পাওয়া যাবে না, ভেতর দিকে ঢুকে থাকে অনেকটা, ঠিক আছে। এইটা মানে আপনি এটা দিয়েও বুঝতে পারেন যে আপনার পেটটা ভারী হচ্ছে বা মোটা হচ্ছে। এটা ভারী পেট হলেই কিন্তু এই জিনিসটা হবে। আচ্ছা, তো যাই হোক, তো এইভাবে কিন্তু ব্যথাগুলো আসতে পারে। আর যদি ঘাড়ের ব্যাপার হয় তাহলে দেখবেন যে সামনের দিকে ঝুঁকে যখনই কোনো লেখাপড়ার কাজ করছে বা এক মন দিয়ে অনেকক্ষণ ধরে কাজ করছে বা কম্পিউটারে কাজ করছে, সে সময় ব্যথাটা বাড়বে। আর একটা হচ্ছে দেখবেন যে ঘাড়ের থেকে ব্যথাটা কিন্তু হাতে যে কোনো একদিকে বা দুদিকেই রেডিয়েট হচ্ছে, ঠিক আছে, মানে ব্যথাটা নাবতে থাকে। শোল্ডার জয়েন্টটাও নাবতে পারে, কুড়ি অব্দি আসতে পারে, একদম বুড়ো আঙুল, পাশের আঙুল, এগুলো অব্দিও কিন্তু আসতে পারে। তো এগুলো দেখবেন অনেক মহিলাদের দেখবেন বলে যে এই দুটো আঙ্গুলগুলোতে ব্যথা। তাদের মধ্যে দেখবেন একটা জিনিস আছে, তারা বেশি হয়তো মানে রান্না বান্নার কাজ করছে, ঠিক আছে, সেই ব্যথাটা কিন্তু ঠিক এইখান থেকে সৃষ্টি হয়নি, ওটা নার্ভটার ওপরে চাপ আসছে, ব্লাড সার্কুলেশনে চাপ আসছে বলে হচ্ছে, ওটা কিন্তু ঘাড়ের থেকে হচ্ছে। ওই প্রবলেমটা ঘাড়ের থেকে হয়, অথবা শোল্ডার জয়েন্ট থেকে হয়, অথবা এলবো জয়েন্ট থেকে হয়, ঠিক আছে। তো এইগুলোর থেকে কিন্তু হচ্ছে, যেখানে নার্ভটা চাপ পড়ছে সেই নার্ভটা বিশেষ করে ঘাড় থেকে হয়, যে নার্ভটা যেহেতু বুড়ো আঙুল অব্দি আসছে, ওখানে চাপ পড়ছে, তার জন্য সিগন্যালটা পাস হচ্ছে না বলে ঝিনঝিন ঝিনঝিন একটা কিন্তু ব্যথা থাকবে। তো এরকম আলাদা আলাদা সিচুয়েশন হবে। এবং ঘাড়ের ব্যথার ক্ষেত্রে দেখা যাবে অনেক সময় মাথাও ঘোরাতে পারে, বমি বমি ভাবও লাগতে পারে। এগুলো কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের কিন্তু একটা বড় লক্ষণ। একদম, অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা শুনলাম। তাই বাড়িতে বসে যখন সিমটমস গুলো আপনি উপলব্ধি করছেন, তখন কি করবেন? নিজের ডাক্তারি করবেন, একদম না রোগকে ফেলে রাখবেন, তা তো আরোই নয়। আপনাকে যোগাযোগ করতে হবে অভিজ্ঞ চিকিৎসকের সাথে। কে আছেন শুনবো। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কলকাতার ফরেস্টে। কলেজ স্ট্রিট থেকে বলছেন। হ্যাঁ, বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে ম্যাডাম, আমার বয়স হচ্ছে 50। তো অনেক দাগের মানে দাগ ব্রণ হয়েছিল, ব্রণের দাগ ব্রণর দাগ রয়েছে। আপনি কি ব্রণর দাগ ওঠানোর কোনো চেষ্টা করেছিলেন আগে? চেষ্টা করতে নানা রকম ক্রিম, নাম বলবো না 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 না। ওই সব নানা রকম ক্রিম দিয়েছিলাম, কিন্তু আরো দাগ বেড়ে যাচ্ছে, তার সঙ্গে ব্রণও হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন, ওগুলো প্রথমে আপনি শুনতে থাকুন, আমি বলছি। ওই ওষুধগুলো লাগানো, ক্রিমগুলো লাগানো বন্ধ করে দিন, কারণ ওগুলোতে না হলে কিন্তু স্কিন আরো ড্যামেজ হবে, আপনার ক্ষয় মানে স্কিনের ক্ষতি কিন্তু আরো বেশি হবে, ঠিক আছে, ওটাকে অ্যাভয়েড করুন। তার থেকে আপনার যেটা করতে হবে, আপনার একবার আমাদের কাছে আসতে হবে, এসে একটু আমাদেরকে দেখাতে হবে। আমাদের এখানে যে লাইলিগেন্সের ব্যবস্থা আছে, সেখানে লেজার থেরাপি আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিছু ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে, সেই থেরাপিগুলো নিলে এই দাগগুলো কিন্তু হালকা হতে থাকবে। এবং ব্রণর যে বারবারন্ত অতিরিক্ত মাত্রায় ব্রণ এখনো হচ্ছে আপনার, সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর ভেতর থেকে যদি কোনো আমাদের মেডিসিন দেওয়ার দরকার পড়ে, খাবারের মেডিসিন, সেই মেডিসিনগুলো কিন্তু কমপ্লিটলি আমরা আয়ুর্বেদ বেসড মেডিসিন দেবো, আমরা কিন্তু কোনো অন্যপ্যাথির দেবো না, আয়ুর্বেদ বেসড মেডিসিনগুলো দেবো, যাতে আপনার কোনো সাইড এফেক্ট না হয়। একদম। আমরা বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আলোচনা করছি, এবং যখন আমরা কোনো প্রোগ্রাম করি, দেখবেন কোথাও না কোথাও পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার ফোন পেতেই থাকি। তাই ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন তো নিশ্চয়ই থাকবে, যে এই যে এত পেটের সমস্যা আমরা ভুগি, পেটের সমস্যা থেকে কি কোনোভাবে কোনো অস্থির সমস্যা আমাদের চলে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি একটা কথা প্রথমেই বলেছিলাম, আয়ুর্বেদ মতে বলছে যে যাদের অস্থির প্রবলেম হয় তাদের কিন্তু বাত প্রকৃতিটা বেশি থাকে, ঠিক আছে, বাত দোষ ওটা কিন্তু বেড়ে থাকে। বাত দোষটা হচ্ছে, বাত মানে হচ্ছে বায়ু,
ঠিক আছে, মানে এয়ার। তো এই যে বাতাসের যে ব্যাপারটা বলছি, বাতাস মানে বায়ু, আর সেমনে যেটা আমাদের যে পেটের সমস্যা, পেটের সমস্যা থেকে কি হয়, অ্যাসিডিটি তৈরি হয়, আরেকটা কি হয়, গ্যাস তৈরি হয়, গ্যাসটাও কিন্তু বায়ু। ঠিক আছে, এইখান থেকে কিন্তু দেখা যায় যে আমাদের ব্যথার সমস্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার পাশাপাশি এই যে যে কোনো রোগের জন্য কিন্তু আম আম অপক্ক আম মানে যেটা আনডাইজেস্টেড, ভালো মতো হজম হয়নি খাদ্য খাবার, সেখান থেকে কিন্তু একটা আম তৈরি হয়, আয়ুর্বেদ মতে বলছে সেটা। এবং আমটা যদি গিয়ে জয়েন্টে গিয়ে পড়ে, সেখানে কিন্তু জমে যায়, সেখান থেকে কিন্তু এই আর্থারাইটিসের সমস্যাটা হয়। তো তার মানে পেটের সাথে কিন্তু ব্যথার রোগ বা আর্থারাইটিসের একটা বিশাল মানে রিলেশন রয়েছে। তাই জন্য আর্থারাইটিস ঠিক করতে গিয়ে আপনি পেইন কিলার খেয়ে কিন্তু রোগটা সারবে না, প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আর সেই ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদায় রয়েছে, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু সেই ট্রিটমেন্ট হয়। এবং বডিকে ডিটক্সিফাই করা, শোধন করা যেই ব্যাপারটা, সেটা কিন্তু আয়ুর্বেদ পঞ্চকর্মার মাধ্যমেই শুধু হয়। সেই শোধনের ব্যাপারটা পঞ্চকর্মা থেরাপি কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। আপনারা যখন আসবেন, ডাক্তারবাবুরা দেখে যদি মনে করে আপনার শোধন করার দরকার আছে, ডিটক্সিফাই করার দরকার আছে, তাহলে পঞ্চকর্মার মাধ্যমে সেটা করবে। আর মেডিসিন আছে, মেডিসিন দিয়ে আপনার প্রথমে রোগটাকে গার্ড করবে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু সারিয়ে আনবে জিনিসটাকে। একদম, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু রয়েছে, তবে সব সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। তাই শুধুমাত্র আমরা সমস্যা নিয়ে আলোচনা করছি তা নয়, তার পাশাপাশি কিভাবে সমাধানটা আপনি খুঁজে পাবেন সেই দিকগুলো কিন্তু আমরা আলোচনা করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, যখনই আমাদের কোনো সমস্যা হয় নিজেরা নিজেদের ডাক্তারি করতে শুরু করে দিই। হাড়ের ব্যথা, তবে এই ধরনের ক্যালসিয়ামের কিছু মেডিসিন আমরা খেয়ে নিলাম, বা ওষুধের দোকানে গিয়ে বলে কিছু মেডিসিন আমরা খেয়ে নিলাম, পেটের সমস্যা পেটের মেডিসিন কিনে খেয়ে নিলাম, মাথা ব্যথা করছে মেডিসিন কিনে খেয়ে নিলাম। এই নিজে নিজে ডাক্তারি করাটা কি ঠিক, বা এর কি কোনো সাইড এফেক্ট রয়েছে, সেটা একটু ডাক্তারবাবু থেকে শুনে নেবো। না, নিজে নিজে ডাক্তারি করা একেবারেই ঠিক নয়, তাহলে তো ডাক্তারের প্রয়োজনই ছিল না। ঠিক আছে, এবং শুধু তাই নয়, যে ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশন করছে যে কোনো প্যাথিরই হোক, তার একটা লিমিটেড টাইম পিরিয়ড দেয় যে সেই ওষুধটা কতদিন খেতে হবে, কি হয়েছে সেই বুঝে দেওয়া হয় সেটা। এবার আপনি যদি নিজে কাউন্টার থেকে গিয়ে ওষুধটা দ্বিতীয়বার আপনার ইচ্ছে মতো আপনার সমস্যা না বুঝেই নিয়ে এলেন, ব্যথা করলো আপনি সেই ওষুধ নিয়ে এলেন, আদৌ সেটা সেই রোগটার জন্য প্রযোজ্য হবে কিনা, বা ধরুন আপনার বাড়ির অন্য কারো সমস্যা হয়েছে, তার জন্য ব্যথার বড়ি এনে দিয়ে দিলেন, দেখে নিয়েছেন ব্যথার বড়ির সাথে একটা অ্যান্টাসিড দিচ্ছে, আপনি একটা অ্যান্টাসিড দিয়ে দিলেন। আরে অ্যান্টাসিডটা, অনেক অ্যান্টাসিড আছে যেগুলো ব্যান আছে, ঠিক আছে, বিভিন্ন দেশে ব্যান আছে, ইন্ডিয়াতে অনেক অ্যান্টাসিড এরকম ব্যান আছে। আপনার জানতে হবে এটা আপনার কেন ব্যান আছে, কারণ সেটা প্রচন্ড সাইড এফেক্ট করছে বলে ব্যান আছে। ঠিক আছে, তার জন্য সেটাই ধরুন আপনি কিনে দোকান থেকে, দোকানদার তো বিক্রি করার জন্য রেখেই দিতে পারে সেটা। আপনি মাঝখানেও তো দেখা গেছিল কত কত ভেজাল ওষুধ ধরা পড়েছিল। ঠিক আছে, ওই 10 টাকার, দোকানদারের নয়, যেখান থেকে নিয়ে এসছে সেখান থেকে তারা না জেনেই নিয়ে এসছে। এই যে এটা, এইগুলো যদি আপনি সেই তার কবলে পড়ে যান, তাহলে তো আপনারও একই প্রবলেম হবে। একেবারে সেগুলো করার দরকার নেই। ডাক্তার যে কোনো প্যাথিতে হলেও ডাক্তার দেখিয়েই ওষুধ খাবেন, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার কিছু প্যাথিতে আছে যেটা সিম্পটোম্যাটিক রিলিফ দেবে আপনাকে। আয়ুর্বেদ কি করে, সেটাকে পার্মানেন্ট একটা কোর থেকে, একদম ভেতর থেকে জিনিসটাকে সারিয়ে আনার চেষ্টা করে। তো আয়ুর্বেদ চিকিৎসায় কি হবে, আপনার যে কারণটার জন্য ব্যথাটা সৃষ্টি হয়েছে, ধরুন কারো একটা চোট লেগে ব্যথা একরকম, তার কারণ একটা আলাদা, কারো আর্থারাইটিস হয়েছে, অস্টিও আর্থারাইটিস হয়েছে, হাড় ভঙ্গুর হয়ে গেছে, তার জন্য ব্যাপারটা একটা আলাদা, কারো ধরুন জেলটা শুকিয়ে গেছে তার জন্য ব্যথা হচ্ছে, তার কারণটা আলাদা হলো, কারো ধরুন পেটে ব্যথা করছে তার কারণটা আলাদা। পেটে ব্যথার মধ্যেও 1000 রকম ব্যথা হয়। ঠিক আছে, কোথাও মানে ইনডাইজেশনের জন্য হয়, কোথাও মাসেল ক্র্যাম্প করছে, এই বিভিন্ন, মহিলাদের পেটের ব্যথা একটা অন্য রকম কারণ। সবগুলোর যদি একই চিকিৎসা হয়, তাহলে তো রোগটা সারলো না, ব্যথাটা কমে গেল। কারণ ব্যথার ওষুধে কি করে, আপনার ব্রেনকে বুঝতে দেয় না যে আপনার ব্যথাটা হয়েছে, তার জন্য আপনি নর্মাল থাকতে থাকেন। এবং আরেকটা কথা বলছি, আপনি যে নিজে নিজে ওষুধ খাচ্ছেন আর্থারাইটিসের জন্য, ওর পেইন কিলার খাচ্ছেন, যখনই ব্যথা হচ্ছে, তাতে কি হচ্ছে, যেই ব্যথাটা কমছে আপনি কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করার চেষ্টা করছেন। যখনই নর্মাল করছেন, আপনার হয়তো হাড়ের ওপর চাপ পড়ে অতিরিক্ত হাঁটাহাঁটি করলে ঘষে গেছে, ক্ষয়ে গেছে, এবার সেটা আপনি আবার রিপিট করছেন। যতক্ষণ ব্যথা ছিল আপনি কষ্ট হচ্ছিল বলে হাঁটতে পারছিলেন না, যেই ব্যথা নেই আপনি আবার হাঁটা শুরু করলেন, আরো ঘষে গেল, মানে আপনার ক্ষতিটা আরো বাড়াবাড়ির দিকে চলে গেল। এটা না করে প্রপার ট্রিটমেন্ট করুন, যেখান থেকে আপনার
এই আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলোকে কিভাবে আবার রিভাইভ করানো যায়, ঠিক করানো যায়, ঠিক আছে, ওটাকে কিভাবে রিপেয়ার করা যায় তার ট্রিটমেন্ট করা হবে আয়ুর্বেদে এবং আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মেডিসিন এবং পঞ্চকর্মা থেরাপির দ্বারা এইভাবে করেই কিন্তু ট্রিটমেন্টটা হয়। একদম। আর সে কারণে কিন্তু মানুষ রেজাল্ট পাচ্ছে। প্রত্যেক দিন দেখবেন আমরা প্রচুর মানুষের কথা শোনাই যারা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়েছেন এবং ভীষণ ভালো আছেন। অনেক ক্ষেত্রে হয় অনেকের এমন কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো হয়তো টিভির পর্দায় বলতে নারাজ হতেই পারে, তাদের ব্যক্তিগত জীবন, তাদের অফিসের কাজ, সবকিছুর কারণে। সে কারণে হয়তো সকলের বাইট পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে তাও যে পরিমাণ বা যে সংখ্যক মানুষ আমাদের বাইট দেন বা আপনাদের জন্য বার্তা দেন সেটাও কিন্তু অগণিত, প্রচুর কিন্তু রয়েছে। আর আমাদের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37 9830235527 বা 37 এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন। কে আছেন একটু শুনবো। নমস্কার, বলুন কি সমস্যা? সমস্যা বলতে এই সময় যে যেমন তার গরম থাকছে, শীতকালে থাকে এখন থাকছে, পা ফাটছে, তার গোড়ালি ফাটছে। আচ্ছা, এটা কি এই গরমেই হচ্ছে নাকি সারা বছরই থাকে? গরমে সমস্যা থাকাচ্ছি, গরমে বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। দেখুন, এই পা ফাটার দুটো কারণ হয়। একটা হচ্ছে আপনার যদি ভিটামিন ডেফিসিয়েন্সি হয় শরীরের মধ্যে, সেগুলোর থেকে হয়। আরেকটা হয় যদি আপনার বডি ডিহাইড্রেটেড হয়ে থাকে, যদি শরীরের মধ্যে আর্দ্রতাটা কম থাকে, জলের পরিমাণ কম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, যখনই আপনি দেখবেন যাদের পা ফাটে তারা কিন্তু জুতো থেকে চপ্পল বেশি ইউজ করে, চটি ইউজ করে। এবার জুতো যখন পরা হয় তখন কি হয়, আপনার পাটাকে ঢাকা থাকে এবং মানে একটা চাপের মধ্যে থাকে। আর যখনই আপনি চটি পড়ছেন আপনার পুরো বডির প্রেশারটা হয়ে ওটা কিন্তু ছড়িয়ে যায় যতটা যেতে পারে। মানে আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা হচ্ছে ধরুন আপনার আটার যে গুল্লি রুটি বানানোর সময় তৈরি হয়, ওটা কি প্রথমে কি থাকে, ওটা গোল থাকে, তাই তো, ওটা হচ্ছে নর্মাল শেপ। এবার আপনি যেই চাপ দিচ্ছেন ওটা ছড়িয়ে পড়ে, যতটা পারে ছড়িয়ে যায়। পায়ের ক্ষেত্রেও কিন্তু এরকমই হয় যদি আপনি চটি বেশি পড়েন। তার জন্য কি করবেন, প্রথম কথা মেনটেন করুন যে জুতো পরা প্র্যাকটিস করুন। যত বেশি জুতোতে থাকবেন তত কিন্তু পা কম ফাটবে, হয়তো ফাটতে পারে কিন্তু কম ফাটবে। এবং দ্বিতীয়ত কি হচ্ছে আপনার যদি একটু ফাটা থেকে থাকে সেখানে নোংরাগুলো ঢুকতে পারবে না। এবং এবার পরিষ্কার রাখতে হবে কিভাবে, একটি পাত্রের মধ্যে গরম জলের মধ্যে আপনার একটু খাবার সোডা ফেলে দিয়ে তার মধ্যে পাটা 10 মিনিট ডুবিয়ে রাখুন, তারপরে সাবান দিয়ে সেই বা একটু শ্যাম্পু ফেলে দিয়ে বা রিঠা সেটা জলের মধ্যে দিয়ে সেই ফেনাটা দিয়ে পাটা ঘষে ঘষে পরিষ্কার করে নিন, যাতে ওই ফাটাগুলোর ভিতরে নোংরা জমে না থাকে। এইভাবে মেনটেন করুন। তার পাশাপাশি আরেকটা কি করতে হবে, খাদ্য খাবারের মধ্যে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে, কারণ ভিটামিনস মিনারেলস এগুলো শাকসবজির মধ্যেই সবচেয়ে বেশি থাকে, ফ্রুটসের মধ্যে বেশি থাকে। তো এগুলো খাদ্য খাবার খাবেন। জলের পরিমাণ বাড়াতে হবে, জল যতটা খাচ্ছেন তার থেকে বাড়িয়ে দিন, ঠিক আছে। কতটা পর্যন্ত বাড়াতে পারেন, যখন দেখবেন যে আপনার জলের তৃষ্ণা মিটে যাচ্ছে এবং পেচ্ছাবের রং নর্মাল হচ্ছে, ঠোঁট শোকাচ্ছে না, পায়ের গোড়ালি শুকিয়ে যাচ্ছে না, ততক্ষণ অবধি আপনি জল খেতে পারেন। যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন না থাকে, মানে হার্ট বা কিডনির কোনো সমস্যা না থাকে, তাহলে নর্মাল ব্যক্তি এইভাবে খেতে পারেন। দেখবেন এতে অনেকটা কিন্তু রিকভারি হয়ে যাবে। আর যদি চাইছেন এটাকে তাড়াতাড়ি পার্মানেন্টলি ঠিক করতে, তাহলে ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের এনবিপিতে একবার আসুন, এর বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করালে এগুলো আস্তে আস্তে পার্মানেন্টলি কিওর হয়ে যাবে। একদম। আর পার্মানেন্টলি নিজেকে ভালো রাখার জন্য বা সুস্থ রাখার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে দেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। প্রত্যেকটা চেম্বার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে সুস্থ এবং সুন্দর থাকতে হবে। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার হয় এবং আছে। বনগাঁয় এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর ডে কে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। প্রথম থেকে আরো একবার জানিয়ে রাখি যে বর্ধমানে ডক্টর বি শর্মার এবারে কিন্তু অনেকগুলো চেম্বার রয়েছে, যেমন বর্ধমান চেম্বারও তার মধ্যে অন্যতম। অনেক দিন পর উনি বর্ধমান চেম্বারে যাচ্ছেন। বহু পেশেন্টের একটা রিকোয়েস্ট ছিল, তারা কিন্তু
একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন 9830235527 বা 37 এই নাম্বারে, তাহলে কিন্তু একটু নাম লিখিয়ে নিতে পারবেন। বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে। দুর্গাপুর চেম্বারের জন্য কিন্তু একটু নাম লেখাতে পারেন। কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর আবারও মেচেদা চেম্বারে ডক্টর বি শর্মা যাচ্ছেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। জামশেদপুরে বহুদিন পর ডক্টর বি শর্মা যাচ্ছেন, তাই যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন, নতুন ভাবে এনবিপিতে আসতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নাম লেখাতে পারছেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে আমাদের চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড় চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে, আসানসোল চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে চেম্বার রয়েছে। যে বন্ধু বললেন যতীন দাস পার্কে থাকেন, তার শিশুমঙ্গল হসপিটালটা একেবারে পাড়ার মধ্যেই পড়বে, সেখানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে শিশুমঙ্গল হসপিটালের একেবারে অপোজিটে, চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। এছাড়া হাতিবাগান চৌমাথার কাছে চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। যারা হাওড়ার বন্ধুরা রয়েছেন তারা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা চেম্বার কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে, এবং আমতলার অ্যাড্রেস সম্পূর্ণ বা সঠিকভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের সংস্থার ডিরেক্টর বি শর্মা নিজে কিন্তু আমতলা চেম্বারে শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু উপস্থিত থাকেন। আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম, এমনকি রিমোটয়েড আর্থ্রাইটিস নিয়ে, আপনার ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, প্রত্যেকটা জয়েন্টের ব্যথা নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু সব ব্যথার যেটা সেরা ব্যথা, সব থেকে অপছন্দের ব্যথা, না ভালো লাগার ব্যথা, না হোক আমার পরিবারের কারোর, এরকম চিন্তা ভাবনা আসার মতন একটা ব্যথা, সেটা হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। মারাত্মক ভয়ঙ্কর এই সমস্যা। কি এই সমস্যা এবং কি এর সিমটমস, সবটাই ডাক্তারবাবু থেকে শুনবো। দেখুন, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোলাইসিস একটা খুব ক্রিটিক্যাল সমস্যা, এবং এটা যে কোনো বয়সেই কিন্তু হতে পারে। এটা মেইনলি কি হয়, আমাদের যে ভার্টিব্রাল কলাম বা আমাদের যে মেরুদণ্ডের যে হাড়টা পুরো একদম ঘাড় থেকে নিয়ে একদম কোমরের নিচ পর্যন্ত গেছে, এইটা কি হয় আস্তে আস্তে কিন্তু স্টিফ হতে থাকে এবং ফিউজড হতে থাকে, মানে শক্ত হয়ে যেতে থাকে। তখন কি হয়, মানুষ কিন্তু মুভমেন্ট ঠিক মতো করতে পারে না, এবং সেখান দিয়ে যেহেতু যেই নার্ভগুলো গেছে তার উপরে চাপ পড়লে প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যথা হয়। প্রথম কথা, ব্যথার পাশাপাশি কি হয়, মানুষের কিন্তু হাঁটার ধরনগুলোও বদলে যায়। মানুষ নর্মাল ভাবে হাঁটতে পারে না, হাঁটা স্লো হয়ে যায়, এবং শুধু ওই জয়েন্টে না, সারা হাত পায়ের যত রকম জয়েন্ট আছে সব জয়েন্টে কিন্তু পেইন শুরু হয়ে যায়। মানুষ তখন হাঁটতে পারে কেমন চিম্পাঞ্জির মতো, হাঁটু ভাঁজ করে হাঁটে, সামনের দিকে ঝুঁকে যায়, নুইয়ে যায়, হাতটা ঝুলিয়ে দেয়, যেরকম চিম্পাঞ্জিদের আমরা দেখি না, বা গরিলাদের দেখি যেভাবে করে হাঁটে গরিলা, সেইভাবে কিন্তু মানুষ ওরকম হয়ে যায়, মানে আদিম যুগের মানুষের মতো কিন্তু হয়ে যায় তার হাঁটার ধরনটা, এবং প্রচন্ড পেইনফুল। এগুলো সাধারণত বলা হয় যে কোনোদিন সারে না, কিন্তু আমাদের এখানে এরকম পেশেন্ট এসছে যারা এই ট্রিটমেন্ট নিয়ে, আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট নিয়ে ইমপ্রুভ হয়েছে, এবং আস্তে 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 সে কিন্তু নর্মাল লাইফে ফিরে গেছে। এইখানে কি দরকার, শুধু আপনার মেডিসিন নয়, এই ক্ষেত্রে কিন্তু আপনার আয়ুর্বেদা পঞ্চকর্মা থেরাপি কিন্তু বিশাল একটা রোল প্লে করবে, যেখানে বডিকে ডিটক্সিফাই করবেই, তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা হাড়ের জয়েন্ট এবং প্রত্যেকটা পার্ট, আমাদের শরীর মাংসপেশির অংশগুলো সবগুলোর উপরে কিন্তু থেরাপি হবে, এবং থেরাপি হলে আস্তে 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 সেই যে আমাদের জয়েন্টগুলো আস্তে আস্তে নর্মালের দিকে যাবে। এবং দেখা গেছে যখন এরকম পঞ্চকর্মা থেরাপি নিচ্ছে, তারপরে কিন্তু তার পেইনও অনেক কমে গেছে, এবং সে নর্মাল একটা চলাফেরার লাইফ লিড করতে পারছে। এটা খুব সুখবর যে এনবিপি কিন্তু এত ক্রিটিক্যাল একটা রোগের উপর এত সুন্দরভাবে কিন্তু ট্রিটমেন্ট করছে, এবং প্রত্যক্ষ করতে হলে আমাদের এখানে প্রচুর পেশেন্টরা থাকে, আপনারা দেখতেই পারেন, বা যদি আপনার পরিবারের কারো থাকে তাকে নিয়ে আসতেই পারেন বিশ্বাসের সাথে। কে আছেন বলবেন। নমস্কার।
নমস্কার ম্যাডাম, আমি সোদপুর থেকে সুদর্শন চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন সুদর্শন বাবু, কি সমস্যা আছে? আমার আজকে সমস্যা থেকে বড় কথা, ডাক্তারবাবু তো খুব সোশ্যাল টপিক গুলো নিয়ে আলোচনা করে, তো আমি জনগণের হয়ে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে পেইন, মানে ব্যথার মেটারে স্মোকিং কিংবা অ্যালকোহল কি আমাদের ডাইরেক্টলি ব্যথাকে কমায় কিংবা বাড়ায়, ওই ব্যাপারটার উপরে ডাক্তারবাবু যদি আলোকপাত করেন। আচ্ছা বেশ। একটা কি বললেন, একটা হচ্ছে আহ, স্মোকিং আর অ্যালকোহল মানে ড্রিঙ্ক, এটা কি আমাদের ব্যথার পরিমাণ বাড়ায় না? আমার এখন আচ্ছা। 48 ইয়ার্স এজ, আমি এই ব্যাপারটা সম্পর্কে একটু নলেজ আচ্ছা, গ্যাদার করতে চাই, তাই ডাইরেক্টটা করা। ঠিক, ওকে, ঠিক। ভালো প্রশ্ন, শুনুন আপনি। দেখুন, এই যে ব্যথার যে ব্যাপারগুলো বলা হলো, এবার সেই ক্ষেত্রে আমি বলছি, ব্যথার আমরা যেটা বললাম বাত প্রকৃতিটা যদি বেড়ে যায়, অ্যাগ্রেভেট হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যথা বাড়বে। আমাদের যে নর্মালি আমরা এই যে অ্যালকোহলের কথা বললেন, নর্মালি আমরা কি ভাবি যে অ্যালকোহল খেলে হয়তো মানুষের শরীরে অনেক জোশ চলে আসে, না, ওটা কি হয়, স্টিমুলেন্টের কাজ করে। সিগারেট হোক বা অ্যালকোহল হোক, এগুলো হচ্ছে আমাদের স্টিমুলেন্টের কাজ করে, মানে নার্ভটাকে অ্যাজিটেট করে সেই মোমেন্টের জন্য, যতক্ষণ ওটার এফেক্ট থাকছে। কিন্তু তারপরেই যেটা হয়, খুব মারাত্মক হয়, যে আমাদের যে নার্ভের ওপর, নার্ভকে শিথিল করে দেয়। ঠিক আছে, দেখবেন যাদের অতিরিক্ত অ্যালকোহল ইনটেক করছে অনেক দিন ধরে, বা যারা ধরুন চেইন স্মোকার, তাদের কিন্তু হাতে ট্রেমব্লিং হওয়া শুরু হয়, হাত কাঁপা শুরু হয় বেশ কিছু বছর পর। কেন হয়? কারণ হচ্ছে নার্ভগুলো ইনঅ্যাক্টিভ হতে থাকে সেই টাইমে। এমনকি দেখবেন যারা অতিরিক্ত ধরুন অ্যালকোহল ইনটেক করছে, তাদের ক্ষেত্রে দেখবেন সেক্স লাইফ, যেটা কনজুগাল লাইফ, ম্যারিড লাইফে কিন্তু একটা অনেক বড় প্রবলেম হয়। কারণ হচ্ছে তাদের কিন্তু নার্ভগুলো শিথিল হওয়া শুরু করে দেয়, এবং তার জন্য নার্ভ তখন কিন্তু যেটা কি বলে, সেই যে সময় যেটা মানে কি বলবো, স্টিমুলেট হওয়ার কথা, সেটা কিন্তু স্টিমুলেশন হয় না। তার জন্য এই যে আমি বললাম যে বাতের ব্যাপারটা, এই অ্যালকোহল এবং টোব্যাকো দুটোই যখন আমরা ইনটেক করি, সেটা কিন্তু আমাদের পেটে যায়, পেটে গিয়ে কিন্তু আমাদের লিভার ফাংশনকে ড্যামেজ করছে, ডাইজেশনের প্রবলেম করছে। এই ব্যাপারগুলো যখন হয়, তখন কিন্তু বাত অ্যাগ্রিভেট হয়। লং টার্মে এইগুলো যখন আমাদের পেটের সমস্যা করছে, তখন কিন্তু গ্যাস বা হাইপার অ্যাসিডিটির সমস্যা বাড়ছে। এই যে হাইপার অ্যাসিডিটি হচ্ছে, অটোমেটিক কিন্তু আমাদের শরীরে যত বেশি অ্যাসিডিক নেচার থাকবে, তত কিন্তু আমাদের ব্যথার প্রবলেমগুলো বাড়বে। তার জন্য এগুলো কিন্তু আমাদের সবসময়ই বলবো যে ব্যথাকে বাড়াতে সাহায্য করে, কমাতে একেবারেই নয়। ঠিক আছে, তার জন্য এটাকে অ্যাভয়েড করাই ভালো। এবং তার পাশাপাশি যে আমাদের লিভারকে ঠিক রাখা, কোলেস্ট্রল বৃদ্ধি না পাওয়া, তার সাথে সাথে ধরুন যেটা স্মোক করলে লাংসের এফেক্ট হয়, হার্টের এফেক্ট হয়, সেগুলো যাতে না আসে, তার জন্য কিন্তু আমাদের এগুলো একেবারে যদি বন্ধ নাও করতে পারেন, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দিন। কারণ লং টার্মে আজকে হয়তো দেখা যাচ্ছে যে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু লং টার্মে কিন্তু সেগুলো ক্ষতি হবে। একদম, আসলে কোনো নেশাই অত্যাধিক আমাদের জন্য ভালো না। সেটা শখ করে আপনি করুন, কিন্তু শখ পর্যন্ত নিজেদের ধরে বেঁধে আমরা রাখতে পারি না। দেখা যায় যে আমি তাকে শখ করে করছি না, সে আমার উপরে কিন্তু চড়াও হচ্ছে, অর্থাৎ নেশা আমার উপরে চেপে বসছে। এবং সব থেকে যেটা দুঃখের বিষয়, যে এখন শুধুমাত্র পুরুষরা নেশা করে এটা কিন্তু আমরা বলতে পারি না, মহিলারা এত পরিমাণে এখন সিগারেটের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। দেখে দেখা যাচ্ছে মহিলারা অনেক বেশি এখন, মানে চারজন ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে প্রত্যেকটি মহিলারাতে হয়তো সিগারেট আছে, ছেলেদের হাতে হয়তো নেই, এরকম ছবিও কিন্তু দেখতে পাওয়া যায়। মহিলাদের জন্য কি এটা একটা ব্যাড নিউজ নয়? এটা প্রচন্ড ক্ষতিকারক। দেখুন, একটা তো নিজের হেলথ ক্ষতি করছেই, তার সাথে সাথে আরেকটা যেটা প্রবলেম, যে যখন মহিলারা মা হবেন, সেই সময় যে মানে বাচ্চা ধারণের সময় যদি এই হ্যাবিটটা থাকে, বাচ্চার উপরে কিন্তু বিশাল একটা ক্ষতিকারক এফেক্ট হবে। তাই, এবং কি এটা তো ব্লাডেও থেকে যায় না ব্যাপারটা, তো এইটাকে অ্যাভয়েড করুন, একটা হেলদি লাইফ লিড করুন, সবসময় ন্যাচারাল লাইফ লিড করুন, যাতে সারা জীবন ওষুধের ওপর ডিপেন্ড করে না বেঁচে থাকতে হয়। একদম, ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, ধন্যবাদ জানাবো অবশ্যই ডাক্তারবাবুকে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।